হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আলমামিটার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের পরীক্ষার তারিখ ঘোষণা হয়ে গেছে। মাত্র হাতে গোনা 22টা দিন রয়েছে। 26শে সেপ্টেম্বর তোমাদের পরীক্ষা। এই কটা দিন ফুল ফোকাস যেন পড়াশোনা হয়, অন্য কিছু সব পরে হবে, এই 26 তারিখের পর হবে। এই কটা দিন ফুল ফোকাস করবে পড়াশোনায়। যে ভিডিওগুলো আমি নিয়ে আসছি প্রত্যেকটা ভিডিও শেষ পর্যন্ত দেখো এবং কমপ্লিট ফোকাস করে দেখো। আমি শিওর দিচ্ছি তোমরা খুবই উপকৃত হবে, পরীক্ষায় প্রচুর কমন পাবে। চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন রয়েছে, আরেকটা গ্রেট অ্যানাউন্সমেন্ট রয়েছে তোমাদের, যে তোমরা চাইছিলে যে কারেন্ট অ্যাফেয়ার্সের আলাদা করে ভিডিও দেওয়া হোক। আমি দেখো 50টা করে যে সেট দেবো বলেছিলাম সেটাকে দুভাগে ভাগ করে দিচ্ছি। সকালবেলা 30টা দিচ্ছি জিকে পোর্শন থেকে, আর বিকেলবেলা থাকবে 20টা কোশ্চেন শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তাহলে আলাদাভাবে হয়ে গেল এবং টোটালটা কভারও হয়ে যাবে। ব্যাপার একই হলো। চলো, এতে তোমাদের সুবিধা হবে, আমারও একটু সুবিধা রয়েছে যে ডিউটির আগে এবং পরে এক সময় হলে পরে একসাথে 50টা কোশ্চেন করতে গেলে প্রেশার পড়ে ডিউটি যাওয়ার আগে। যাই হোক, চলো আজকের প্রথম প্রশ্ন হলো, মোহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় কবে করেন? সঠিক উত্তর হয়ে যাবে 712। দেখো, ভুল করার কিছু নেই, 711 অনেক সময় দেওয়া থাকে, 711-12 এই জন্য এইটা বলা হয়। 711 শেষের দিকে এবং 12 শুরুতে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু প্রদেশ জয় করেছিলেন। ঠিক আছে, সিন্ধু প্রদেশের তখন রাজা কে ছিলেন? দাহির। এই নামটাও মনে রাখতে হবে। তাহলে মোহাম্মদ বিন কাসিম ইনি কে কোথাকার ছিলেন? ইনি আরব ছিলেন, অ্যারাবিয়ান ছিলেন, আরবীয়। ঠিক আছে, এই 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু প্রদেশ জয় করলেন। সিন্ধু প্রদেশে তখন রাজা ছিলেন দাহিরকে হারিয়েছিলেন। এবার পরের প্রশ্ন দেখব, পাটলিপুত্র শহরটি কে নির্মাণ করেন? সঠিক উত্তর হয়ে যাবে উদয়ন। দেখো এখানে পরপর ক্রম আকারে লেখা আছে। বিম্বিসারের পুত্র হলো অজাতশত্রু, অজাতশত্রুর পুত্র হলো উদয়ন। বিম্বিসার আর অজাতশত্রু এদের সময়ে এদের রাজধানী ছিল রাজগৃহ। তিনজনেই কিন্তু হর্যঙ্ক বংশের রাজা। লাস্ট যেটা আছে এটাও হর্যঙ্ক বংশের, চারটেই হর্যঙ্ক বংশের রাজা, হর্যঙ্ক। এবার দেখো, এই যে বিম্বিসার হলো হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা, আর নাগ দশক যে এ হলো হর্যঙ্ক বংশের লাস্ট রুলার বা শেষ শাসক হলো নাগ দশক। ঠিক আছে, এর মাঝে এই দুজন খুব ইম্পর্টেন্ট, অজাতশত্রু আর উদয়ন। বিম্বিসারের আগের ভিডিওতে বলেছিলাম দুটো এর টাইটেল রয়েছে, একটা শ্রেণিক আর একটা হলো সেনিয়া। আর অজাতশত্রুর একটা টাইটেল রয়েছে কুনিক, এটা কালকে পর্যন্ত বলেছিলাম। এবার দেখো, এই দুটো পয়েন্ট কালকে হয়ে গেছে। আজকের পয়েন্ট হলো যে উদয়ন এই রাজগৃহ থেকে পাটলিপুত্রে রাজধানী চেঞ্জ করে দিলেন। ঠিক, আর এই অজাতশত্রুর সময়েই ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল। ঠিক আছে, মানে বৌদ্ধ সংগীতি যেটা আমরা বলে থাকি, সেই বৌদ্ধ সংগীতি প্রথম হয়েছিল এই অজাতশত্রুর সময়কালে। এবার বৌদ্ধ সংগীতির 4টে সংগীতি, প্রথম, দ্বিতীয়, তৃতীয় আর চতুর্থ। ঠিক আছে, ফার্স্ট যেটা, এর একটা ক্রম আমি তোমাদেরকে অনেক পুরনো একটা ভিডিওতে বলেছিলাম। এর ক্রমটা মনে রাখার হলো র বো পাকা। র দিয়ে রাজগৃহ, ব দিয়ে বৈশালী, পা দিয়ে পাটলিপুত্র, কা দিয়ে কাশ্মীর। ঠিক আছে, তাহলে র দিয়ে রাজগৃহ, বিম্বিসার অজাতশত্রু দুজনেরই রাজধানী কোথায় ছিল? রাজগৃহ ছিল। তার ছেলে, অজাতশত্রুর ছেলে উদয়ন, সেই রাজগৃহ থেকে পাটলিপুত্রে চেঞ্জ করেন। তাহলে পাটলিপুত্র তৈরি করছেন উদয়ন। এবার রাজগৃহতে যেহেতু এদের রাজধানী ছিল, তাহলে প্রথমটা হয়ে গেল তোমার রাজগৃহতে, প্রথম বৌদ্ধ সংগীতি। চলো পরের প্রশ্ন দেখব, অশোকের কত নম্বর শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের উল্লেখ পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে 13। অশোকের শিলালিপি থেকে প্রশ্ন এলে এটাই সাধারণত প্রশ্নে আসে যে কত নম্বর শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধ সম্বন্ধে জানা যায়। কারণ অশোক কলিঙ্গ যুদ্ধর ক্ষেত্রে প্রচুর হতাহত হয়েছিল এই সময়, প্রচুর লক্ষাধিক মানুষের প্রাণ গিয়েছিল। এবং এই যে একটা মর্মান্তিক ঘটনা, এই ঘটনার পর অশোক সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যায়। এরপর যুদ্ধ পরিত্যাগ করে এবং ধর্মের মাধ্যমে ধর্ম নিয়ে লালন পালন করতে শুরু করেন এবং বৌদ্ধ ধর্মের ভিত্তিতে গোটা পৃথিবীকে তিনি বৌদ্ধ ধর্মের যে বাণী সেটা প্রচার করতে শুরু করেন। ঠিক আছে, তাহলে 13 নম্বর শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের সম্বন্ধে উল্লেখ পাওয়া যায়। আমি আর একটা অ্যাডিশন করে দিচ্ছি, ফিফথ যেটা শিলালিপি, এতে কি রয়েছে? ধর্ম
মহামাত্র। এই ধর্ম মহামাত্র বলে যে স্পেশাল পোস্টটা তৈরি করেছিলেন, যেমন আমাদের আইএএস অফিসার রয়েছে, ডিএম আইএএস অফিসারের মধ্যে ডিএম রয়েছে, তারপর অনেক সময় যে এসডিও তিনিও আর কি আইএস দিয়ে আসেন অনেক সময়। তো এই যে পদ রয়েছে সেরকম একটা পদ তৈরি করে দিলেন তিনি, ধর্ম মহামাত্র। এটা কি করবে? শুধুমাত্র বৌদ্ধ ধর্মের প্রচার করবে। এটা বৌদ্ধ ধর্মের জন্য বিভিন্ন দেশ বিদেশে যাবে এবং বোধিবৃক্ষ লাগিয়ে আসবে। ঠিক আছে। হ্যাঁ, আর একটা অশোক থেকে ইম্পর্ট্যান্ট ব্যাপার রয়েছে। অশোক নিজেকে দেবানাম প্রিয়দর্শী লিখেই দিই, এটা দেবানাম প্রিয়দর্শী এই ছদ্মনাম গ্রহণ করেছিলেন, নিজেকে এই নামে আর কি পরিচয় দিয়েছিলেন। দেবানাম প্রিয় আর প্রিয়দর্শী এই দুটো নামে তিনি নিজেকে পরিচয় দিয়েছিলেন। আর একটা প্রশ্ন আছে, অশোকের এক ছেলে আর এক মেয়ে, মহেন্দ্র আর সংঘমিত্রা, এই দুজনকে তিনি সিংহল, তখনকার সিংহল বর্তমানে শ্রীলঙ্কায়, তিনি ধর্ম প্রচার করতে পাঠিয়েছিলেন, বৌদ্ধ ধর্ম প্রচার করতে। পরের প্রশ্ন দেখব, সিন্ধু সভ্যতার কোন স্থানে কৃষির ধ্বংসাবশেষ পাওয়া গেছে? সঠিক উত্তর হয়ে যাবে কালীবঙ্গান। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সিন্ধু সভ্যতা থেকে যে কয়েকটা প্রশ্ন আছে তার মধ্যে এটা হলো সব থেকে ইম্পর্টেন্ট, যে সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষ কোথায় পাওয়া গেছে, কোথায় আর কি কৃষির ধ্বংসাবশেষ পাওয়া গেছে? কালীবঙ্গানে। মানে এখানে লাঙল চাষ করার যে প্রতীক লাঙল, সেই লাঙলের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এবার দেখো, আমি এখানে 4টে পয়েন্ট বলবো, খুব ইম্পর্ট্যান্ট দেখবে। যে উত্তরে রয়েছে সর্তুঘাই, এখান থেকেও প্রশ্ন আসে, ওই জন্য আর কি এটা করে দিচ্ছি। দক্ষিণে রয়েছে দাইমাবাদ, পূর্বে রয়েছে আলমগীরপুর, আর পশ্চিমে রয়েছে সুটকাজেন্দর। এই যে হরপ্পা বা সিন্ধু সভ্যতার পূর্বতম যদি বলা হয়, এটা ইস্টার্নমোস্ট পয়েন্ট, তাহলে হয়ে যাবে আলমগীরপুর। এটা অবস্থিত আমাদের ইউপিতে। ঠিক আছে। এবার যদি দক্ষিণতম বিন্দু বলা হয় তাহলে হয়ে যাবে দাইমাবাদ, যেটা হলো আমাদের মহারাষ্ট্রতে। ঠিক আছে। সর্তুঘাই, এই সর্তুঘাই হলো উত্তরতম বিন্দু, এটা হলো তোমার আফগানিস্তানে। আর সুটকাজেন্দর যেটা, এটা হলো পাকিস্তান ইরান বর্ডারে। ঠিক আছে, এটা পশ্চিমতম প্রান্ত। আর দুটো পয়েন্ট আমি এখান থেকে বলবো। সব থেকে বড় লার্জেস্ট যদি বলা হয় তাহলে মহেঞ্জোদারো। আর যদি স্মলেস্ট বলা হয় তাহলে আলহাদিনো। এই কটা পয়েন্ট এখান থেকে ইম্পর্টেন্ট। আর দুটো পয়েন্ট রয়েছে, ওটা আগে আমি ডিসকাস করেছি। একটা হলো মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন? মহেঞ্জোদারো আবিষ্কার করেন রাখালদাস বন্দ্যোপাধ্যায়, আর হরপ্পা আবিষ্কার করেন দয়ারাম সাহানি। এই কটা পয়েন্ট তোমার জানলে পরে সিন্ধু সভ্যতা মোটামুটি এখান থেকেই পরীক্ষায় আসে আর কি। যে পূর্বতম প্রান্ত আলমগীরপুর, পশ্চিমতম প্রান্ত হলো সুটকাজেন্দর, উত্তরতম প্রান্ত হলো সর্তুঘাই, দক্ষিণতম হলো দাইমাবাদ। সব থেকে বড় হলো মহেঞ্জোদারো, আর সব থেকে ছোট হলো আলহাদিনো। ঠিক আছে। কালীবঙ্গানে কৃষির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। আর লোথাল বলে যেটা রয়েছে, গুজরাটের লোথালে, এখানে কি পাওয়া গেছে? এখানে নৌকার অবশেষ পাওয়া গেছে। তার মানে এটা বন্দর ছিল, সেটার প্রমাণ পাওয়া গেছে লোথালে। এই ছিল মোটামুটি তোমার সিন্ধু সভ্যতার মেন পয়েন্টগুলো। বাকি দেখব, গান্ধীজির নেতৃত্বে চম্পারণ সত্যাগ্রহ কবে হয়? সঠিক উত্তর হয়ে যাবে 1917। চম্পারণের নীল চাষিদের যে 3 কাঠিয়া সিস্টেম, 3 কাঠিয়া প্রথা, এই 3 কাঠিয়া প্রথার বিরোধ করে চম্পারণ সত্যাগ্রহ তিনি করেন। 3 কাঠিয়া মানে হলো 20 ভাগের মধ্যে 3 ভাগ শুধুমাত্র নীল চাষ, মানে 20 ভাগ যদি জমি থাকে তার মধ্যে 3 ভাগ তোমাকে নীল চাষ করতেই হবে, বাধ্যতামূলক ছিল। এই বাধ্যতা কেন হবে, তার এগেনস্টে গান্ধীজি চম্পারণ সত্যাগ্রহ করেন 1917 সালে। ঠিক আছে। 1918 সালে খেদা সত্যাগ্রহ,
এই দুটো খুব ইম্পর্টেন্ট। 1917-তে গান্ধীজির চম্পারণ, আর 1918-তে হলো খেদা সত্যাগ্রহ। আর 1920-তে তোমরা জানো অসহযোগ আন্দোলন, আর 1930-এ রয়েছে 1930-এ আইন অমান্য। ঠিক আছে, এই কটা তো তোমরা পয়েন্ট জানো। আর 1915 সালে গান্ধীজি ভারতবর্ষে আসেন, 1915-তে ভারতে এন্ট্রি নিলেন। ঠিক আছে, এবার 1915-র 9ই জানুয়ারি তিনি ভারতবর্ষে আসছেন, যে কারণে এই 9ই জানুয়ারি তারিখটাকে প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয়। কবে সতীদাহ প্রথা রদ করা হয়? দুটো সিস্টেম তোমাকে একটু জানতে হবে, একটা হলো সতীদাহ প্রথা আর একটা হলো বিধবা বিবাহ। দেখো, সতীদাহ সিস্টেম মানে হলো যদি স্বামী মারা যায় তাহলে তার চিতাতেই, তাকে দাহ করার সময় তার চিতাতে স্ত্রীকেও দাহ করা হবে, এটা হলো সতীদাহ প্রথা। এই সতীদাহ প্রথা একটা বারবারিক সিস্টেম, এটা বন্ধ করতে হবে। আর একটা রয়েছে বিধবা বিবাহ। ধরো কুলীন প্রথার চক্করে, মানে কুলীন জামাই খুঁজতে গিয়ে আর কি করা হতো যে 10-12 বছরের মেয়ের সাথে হয়তো 70-80 বছরের একটা বুড়োর বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। 80 বছরের বুড়ো আর কতদিন বাঁচবে, কয়েক বছর বেঁচে পটল তুলে দেবে। এবার সেক্ষেত্রে কী হতো যে মেয়েটার কুলীন ব্রাহ্মণ খোঁজার মানে চক্করে বিয়ে দেওয়া হলো, সেই মেয়েটার বয়স হলো 10 থেকে 12 বছর, এখনও সংসার জীবনে সে প্রবেশই করলো না, সে বিধবা হয়ে গেল। তাহলে বিধবা হয়ে যাওয়ার পর যে এই অল্প বয়সের মেয়ে, যার কোনো সন্তান সন্ততি কিছু নেই, অথচ সে বিধবা হয়ে গেল, স্বামী যে জিনিসটা কি সেটা জানতেই পারলো না, বিধবা হয়ে গেল, এই প্রথাটা বন্ধ করতে হবে এবং বিধবাদের আবার নতুন করে বিয়ে দিতে হবে। এই ব্যাপারটা চালু করলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে পরে দুটো সিস্টেম, সতীদাহ প্রথা এটা ফার্স্টে জেনে যাই আমরা। 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা রদ করা হচ্ছে, মানে বন্ধ করে দেওয়া হচ্ছে। এবার এই সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? উইলিয়াম বেন্টিঙ্ক। ঠিক আছে, লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক এই সময় ভারতের গভর্নর জেনারেল 1829 খ্রিস্টাব্দে। এটা সতীদাহ। এবার 1856-তে কী করা হচ্ছে? বিধবা বিবাহ প্রবর্তন চালু করা হচ্ছে। ঠিক আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এখানে এটাই ক্রেডিট যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম, মানে এই বিধবাদের বিবাহ দিতে হবে এটা প্রথম চালু করেন, মানে বলেছিলেন, এবং তার সাথে প্রমাণ হিসেবে নিজের ছেলের সাথে একজন বিধবার বিবাহ দিয়েছিলেন। এটা হলো এত মহান মাপের মানুষ ছিলেন তিনি, যে শুধুমাত্র মুখে বলে দিলাম তাই নয়, নিজের চালু করে দেখিয়েছেন। এবার এই 1829-এ যেটা সতীদাহ প্রথা, তার সঙ্গে জড়িত রয়েছেন রাজা রামমোহন রায়। ঠিক আছে, রাজা রামমোহন রায় এই সময় সতীদাহ প্রথা বন্ধের জন্যে প্রচণ্ড আর কি লড়েছিলেন। চলো পরের প্রশ্ন দেখব। মিত্র মেলা কে প্রতিষ্ঠা করেন? মিত্র মেলা প্রতিষ্ঠা করেন বিনায়ক দামোদর সাভারকার, বিডি সাভারকার। দেখো, এই বিনায়ক দামোদর সাভারকার দুটো তৈরি করেছিলেন, একটা হলো মিত্র মেলা আর একটা হলো অভিনব ভারত। হ্যাঁ, মিত্রমেলা তৈরি করছেন 1901 সালে। এইটা সালটা একটু মনে রাখতে হবে, কারণ এই দুটো সাল পরীক্ষায় আসে। আর একটা অভিনব ভারত 1904 সালে। ঠিক আছে, এবার বারীন্দ্র কুমার ঘোষ তিনি তৈরি করলেন অনুশীলন সমিতি ঢাকা অনুশীলন সমিতি, এটা ঢাকাতে। ঠিক আছে, প্রথম যেটা অনুশীলন সমিতি যেটা মেদিনীপুরে তৈরি হয় সেটা তৈরি করেন জ্ঞানেন্দ্রনাথ বসু। আর একটা চন্দ্রশেখর আজাদ থেকে একটা প্রশ্ন আছে, চন্দ্রশেখর আজাদ কোন সোসাইটি তৈরি করেন? তাহলে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। ঠিক আছে, এইটা নামটা জাস্ট ভুলে গেছিলাম, ওই জন্য একটু টাইম লেগে গেল। চন্দ্রশেখর আজাদ তৈরি করেন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। এই কটা জিনিস তোমাকে জানতে হচ্ছে। কি অভিনব ভারত আর মিত্রমেলা তৈরি করছেন বিনায়ক দামোদর সাভারকার।
মিত্রমেলা হলো 1901 আর অভিনব ভারত হলো 1904। ঠিক আছে, এরপর জ্ঞানেন্দ্রনাথ বসু তৈরি করছেন অনুশীলন সমিতি প্রথম মেদিনীপুরে, আর ঢাকাতে সেই অনুশীলন সমিতির দ্বিতীয় ব্রাঞ্চ খুলছেন কে? বারীন্দ্র কুমার ঘোষ। আর চন্দ্রশেখর আজাদ তৈরি করছেন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। পরের প্রশ্ন দেখব, জাতীয় জরুরি অবস্থা চলাকালীন কোন মৌলিক অধিকারের ধারা বলবৎ থাকে? মানে যদি ধরো জরুরি অবস্থা, জাতীয় জরুরি অবস্থা, ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করা হয়, তাহলে অটোমেটিক যে মৌলিক অধিকারগুলো সেগুলো ক্যান্সেল হয়ে যায়, এগুলো আর বলবৎ থাকবে না, এগুলো ক্যান্সেল, একদম ফুল ক্যান্সেল। সেক্ষেত্রে দুটো ধারা আর কি বাদ থেকে যায়, মানে সেই দুটো ধারা অবশ্যই বজায় রাখতে হবে। একটা হলো আর্টিকেল 20, এর মধ্যে তো আর্টিকেল 20 এটা একটা রয়েছে, আর একটা রয়েছে 21। 20 এবং 21 এই দুটো কিন্তু বাদ পড়ে না। ঠিক আছে, জাতীয় জরুরি অবস্থা ঘোষণাকালীন 20 এবং 21 এই দুটো মৌলিক অধিকার বর্তমান থাকে, মানে বলবৎ থাকে। পরের প্রশ্ন হলো, জাতীয় সংবিধানের স্বীকৃতি, ভারতীয় সংবিধানের স্বীকৃত ভাষার সংখ্যা কয়টি? সঠিক উত্তর হিসেবে 22টি। দেখো, ভাষা সম্বন্ধে লাস্ট লেকচারে আমি বলেছিলাম তোমাদেরকে যে ভাষা রয়েছে 343-এ, পার্ট রয়েছে 17তে, এবং তার সাথে আর একটা কী বলেছিলাম, হ্যাঁ অষ্টম অধ্যায় বলেছিলাম, অষ্টম অধ্যায়। এবার 22টা ভাষা। এবার প্রথম যখন সংবিধান তৈরি হয় তখন ছিল 14টা ভাষা, পরে অ্যাড হয়েছে 8টা। এই 8টা 3টে সংবিধান সংশোধনে অ্যাড হয়েছে। দেখো, একটা খুব সিস্টেম আমি বলে দেবো, তোমাদের মনে থেকে যাবে। 21, 71, 92। 21তম সংবিধান সংশোধনে সিন্ধু প্রদেশের ভাষা সিন্ধি। 71 নম্বরে যোগ হয়ে গেল 3টে, কোঙ্কনি, মণিপুরি, আরেকটা রয়েছে নেপালি। ঠিক আছে, এই 3টে 71 হয়ে গেল, সিন্ধি হয়ে গেল 21তম। এবার 21 আর 71 যোগ করলে দেখো 92 হচ্ছে। এই 92-এ 4টে, লিখে দিলাম, সাঁওতালি, মৈথিলি, ঠিক আছে, বোরো আর ডোগরি, এই 4টে। তাহলে পরে কত সংবিধান সংশোধন? 21, 71 আর 92। 21, 71 যোগ করলে 92 হচ্ছে। এই 3টে সংবিধান সংশোধনে টোটাল 8টা আমরা ভাষা অ্যাড করেছি। এখান থেকে আর একটা ইম্পর্টেন্ট ভাষা তোমাদের পয়েন্ট মনে রাখতে হবে, যেটা পরীক্ষায় আসে, যে এই ভাষাগুলোর মধ্যে কোনটা আমাদের ভারতীয় সংবিধানের স্বীকৃত ভাষা নয়। সেখানে উত্তর হয়ে যাবে ইংলিশ কিন্তু এই 22টা ভাষার মধ্যে নেই। ঠিক আছে, ইংলিশ এই 22টা ভাষার বহির্ভূত। তাহলে সংবিধান স্বীকৃত ভাষা 22টার মধ্যে ইংরেজি বর্তমান নেই। এর মধ্যে হিন্দি রয়েছে, সংস্কৃত রয়েছে, বাংলা রয়েছে, উর্দু রয়েছে, অ্যারাবিক রয়েছে, এগুলো সব রয়েছে, কিন্তু তোমার ইংলিশটা কিন্তু এর মধ্যে অ্যাডিশান নেই। চলো পরের প্রশ্ন দেখব, কত রকম প্রক্রিয়ায় ভারতের নাগরিকত্ব গ্রহণ করা যায়? সঠিক উত্তর হয়ে যাবে 5 রকম। দেখো, গ্রহণ করা যায় তো 5 রকম, আর ত্যাগ করা যায় 3 রকম। এটা ত্যাগ করা যায় 3 রকম। ঠিক আছে, 5 রকম কি কি একটু বলে দিচ্ছি, যদিও এখান থেকে ডিটেলসে প্রশ্ন আসবে না তোমাদের। এই রকম প্রক্রিয়ায় গ্রহণ করা যায় সেটাই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। 5 রকম প্রক্রিয়ায়, আর ত্যাগ করা যায় 3 রকম প্রক্রিয়ায়। এই দুটো জিনিস মনে রাখতে হবে, ব্যাস। যদিও আমি বলে দিচ্ছি তোমাদের কি কি। যদি বাই বার্থ, মানে যদি জন্ম হয় ভারত ভূমিতে, তাহলে সে নাগরিকত্ব পাবে। বাই ডিসেন্ট, মানে বংশাধিকার সূত্রে, তো যদি তার বাবা কিংবা তার মা কিংবা দুজনেই যদি ভারতের নাগরিক হয়, তাহলে পরে সে বংশগত সূত্রে আর কি ভারতের নাগরিক হয়ে যাবে। এটা গেল। এরপর রয়েছে যে রেজিস্ট্রেশন। ভারত সরকারের কাছে আপিল করতে পারে যে আমি ভারতীয় নাগরিক হতে পারি। সেই রেজিস্ট্রেশন যদি মঞ্জুর করা হয়, তাহলে পরে সে নাগরিক হয়ে যাবে। তাহলে বাই রেজিস্ট্রেশন, পঞ্জীকরণ যেটাকে বলা হয়। এরপর রয়েছে 3টে বললাম না, আর তার সাথে রয়েছে তোমার
যদি ভারত কোনো দেশ, কোনো প্রদেশ, কোনো অঞ্চল, ধরো কিছুদিন পর ভারত চীনের মধ্যে যুদ্ধ লাগলো এবং আকসাই চীন দখল করে নিল, এবং ভারত পাকিস্তানের সাথে ধরো যুদ্ধ লাগলো, সেই পাকিস্তান অকুপাইড কাশ্মীর যেটা আমরা বলে থাকি পিওকে, সেটা দখল করে নিল। তা পিওকে অ্যাকচুয়ালি তো পিওকে আমাদের ইন্ডিয়ান রয়েছে, আকসাই চীনটা চীনের কাছে চলে গেছে, সেই অংশটাও যদি দখল করতে পারি, কিংবা আমরা ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ যদি হয় এবং টিবেট দখল করে নিই, তাহলে পরে সেই অংশের লোকগুলোকে ভারতীয় সংবিধানে জায়গা দেওয়া হবে, মানে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। তাহলে পরে যদি অ্যাগ্রেশন করা হয়, তাহলে পরে সেক্ষেত্রেও কিন্তু ভারতীয় নাগরিকত্ব পাবে। আরেকটা কী রয়েছে আমার মনে পড়ছে না এই মুহূর্তে, বাই বার্থ, বাই ডিসেন্ট, রেজিস্ট্রেশন, একটা অ্যাগ্রেশন হয়ে গেল, আর একটা কী রয়েছে মনে পড়ছে না। যাই হোক, তোমাদের মেন পয়েন্ট মনে রাখতে হবে যে 5টা প্রক্রিয়াতে নাগরিকত্ব গ্রহণ করা যায়, আর 3টে প্রক্রিয়াতে নাগরিকত্ব ত্যাগ করা যায়। এবার দেখো, আর দুটো পয়েন্ট জানতে হবে। যদি টানা 12 বছর থাকে, হ্যাঁ, ন্যাচারালাইজেশন, ঠিক মনে পড়েছে, ন্যাচারালাইজেশন মানে 12 বছর যদি কেউ টানা অবস্থান করে ভারতবর্ষে, তাহলে পরে সে অটোমেটিক্যালি ভারতের নাগরিক হয়ে যাবে। ঠিক আছে, টানা 12 বছর থাকতে হবে, এটা ন্যাচারালাইজেশন নামে পরিচিত, স্বাভাবিকরণ নাকি বাংলাতে বলে। যাই হোক, আর একটা রয়েছে তোমার 7 বছর যদি টানা ভারতের বাইরে থাকে, তাহলে সেক্ষেত্রে তার নাগরিকত্ব ল্যাপস হয়ে যাবে, সে আর নাগরিক থাকবে না ভারতের। চলো পরের প্রশ্ন দেখব, ভারতের সংবিধান কবে থেকে কার্যকরী হয়? দেখো, এইখানটা খুব ট্রিকি জায়গা, এইরকম ডেট দেওয়া থাকবে এবং প্রচণ্ড মারাত্মক জায়গা এটা, এখানে কিন্তু ছেলেমেয়েদের বেশি ভুল হয়। ভারতের সংবিধান কবে থেকে কার্যকরী হয়? তার আগে 15ই আগস্ট 1947, এই ডেটে শুধুমাত্র আমরা স্বাধীনতা পেয়েছিলাম। 1947-এর 15ই আগস্ট, 15/8/1947, এটা স্বাধীনতা পেলাম। এবার দেখো, এই ফার্স্ট অপশানে চলে যাব, 26শে নভেম্বর, 26/11/1949, 1949-এর 26শে নভেম্বর এটা সংবিধান গৃহীত হলো। মানে সংবিধানের যে কমিটি গঠন করা হয়েছিল, তারা এটা গ্রহণ করলো যে হ্যাঁ, এইটা আমাদের সংবিধান, এটা গ্রহণ করলো। 26শে জানুয়ারি 1950, এই দিনে কি হবে? এই দিনে ভারতীয় সংবিধান কার্যকরী হলো। আর একটা দেওয়া থাকে তোমাদের 25/1/1950, মানে 25শে জানুয়ারি 1950, এই দিনে কি হলো? নির্বাচন কমিশন গঠন হয়। যে ভারতবর্ষ একটা ডেমোক্রেটিক কান্ট্রি, ডেমোক্রেটিক মানে এখানে রয়েছে আমাদের গণতন্ত্র রক্ষা করতে গেলে কি করতে হবে? প্রত্যেক 5 বছর অন্তর অন্তর ভোটিং সিস্টেম করতে হবে, ভোট দেবে জনতা, ভোট দেবে, সরকার গঠন করবে। ঠিক আছে, এই ভোটিং সিস্টেমের জন্য দরকার নির্বাচন কমিশন। সেই নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন কবে গঠিত হলো? 25শে জানুয়ারি 1950, ঠিক সংবিধান যেদিন কার্যকরী হচ্ছে তার একদিন আগে। চলো পরের প্রশ্ন দেখব, বংশধারা জলবিরোধ মামলা কোন দুটি রাজ্যের মধ্যে রয়েছে? বংশধারা জলবিরোধ মামলা মানে বংশধারা নামে যে নদীটা যে দুটো রাজ্যের মধ্যে দিয়ে গেছে, সেই দুটো রাজ্যের মধ্যেই হবে। সঠিক উত্তর হয়ে যাবে উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশ, এই দুটো রাজ্যের মধ্যে দিয়ে গেছে বংশধারা। উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে আর কি এই বংশধারার জল নিয়ে বিবাদ তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এবার বংশধারা জলবিরোধ মামলা যেটা, এটা 2010 সালে হয়। ঠিক আছে, এইটাও মনে রাখতে হবে। এবার দেখো, আরেকটা তোমাদের পয়েন্ট প্রায়ই দেয় যে কৃষ্ণা, এইটা অনেক পরীক্ষা এসছে, এটাও অ্যাডিশন করে দিই তোমাদের। কৃষ্ণা জলবিরোধ মামলা কোন রাজ্যগুলোর মধ্যে রয়েছে? সেখানে রয়েছে কৃষ্ণা শুরু হচ্ছে মহারাষ্ট্র, তারপর কর্ণাটক, আর তারপর রয়েছে অন্ধ্রপ্রদেশ। এই 3টে রাজ্যের মধ্যে কৃষ্ণা জলবিরোধ মামলা কিন্তু বর্তমান। ঠিক আছে, এটা 2004 সালে, এটা একটু মনে রাখবে। চলো পরের প্রশ্ন দেখব, জোনাল কাউন্সিল এর চেয়ারম্যান কে হন? মানে জোনাল কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে স্বরাষ্ট্রমন্ত্রী, মানে হোম মিনিস্টার যিনি হবেন। হোম মিনিস্টার বর্তমানে কে রয়েছেন? অমিত শাহ, হোম মিনিস্টার।
হোম মিনিস্টার যিনি হবেন তিনি জোনাল কাউন্সিলের চেয়ারম্যান হবেন। এবার জোনাল কাউন্সিল ভারতবর্ষে কটা রয়েছে, কটা জোন রয়েছে? 6টি জোনাল কাউন্সিল রয়েছে। এর মধ্যে 5টি জোনাল কাউন্সিল চালু হয় 1956 সালে। 1956 সালে 5টা, আর একটা লাস্ট যেটা সেটা হলো ষষ্ঠ যেটা 6তম মানে 6 নম্বরের যেটা সেটা হলো নর্থ ইস্ট মানে উত্তর পূর্ব ভারত, যেটা ওই 7টা স্টেট নিয়ে যেটা গঠিত, 7 সিস্টার বলা হয়, সেই উত্তর পূর্ব ভারত নিয়ে গঠিত হচ্ছে ষষ্ঠ যে জোনাল কাউন্সিল, সেটা তৈরি হয় তার 15 বছর মানে 1971 সালে। এই পয়েন্টগুলো একটু জানতে হবে। জোনাল কাউন্সিলে চেয়ারম্যান হলেন হোম মিনিস্টার, তার সাথে সাথে সেই জোনে যতগুলো রাজ্য থাকছে সেই রাজ্যের সিএম তিনি থাকবেন, এবং তার সাথে 2জন করে ক্যাবিনেট মিনিস্টার, সেই রাজ্যের ক্যাবিনেট মিনিস্টার থাকবে। ঠিক আছে, এই তো গেল জোনাল কাউন্সিল। জোনাল কাউন্সিলের চেয়ারম্যান হয়ে যাচ্ছেন হোম মিনিস্টার, বর্তমানে রয়েছেন অমিত শাহ। 6টা জোনাল কাউন্সিল, 5টা তৈরি হচ্ছে 1956 সালে, আর লাস্ট যেটা 1971 সালে নর্থ ইস্ট জোনাল কাউন্সিল। নির্বাচন কমিশন কত নম্বর ধারায় বর্ণিত হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে 324 নম্বর ধারায় বর্ণিত হয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কবে চালু হয় সেটা বললাম, 25শে জানুয়ারি 1950। নির্বাচন কমিশন 324 নম্বর ধারায়। এবার আমরা ভোট দিই 326 নম্বর ধারায়, আমরা ভোট দিই 326 নম্বর ধারায়। এবার 326 নম্বর ধারাতে বলা ছিল যে ন্যূনতম বয়স 21 হতে হবে, তবে গিয়ে ভোট দিতে পারবে। এই 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হলো কততম? 61তম সংবিধান সংশোধন। সালটা কত? 1989 সাল। তখন ভারতবর্ষের প্রাইম মিনিস্টার ছিলেন রাজীব গান্ধী। ঠিক আছে, নির্বাচন কমিশনের বর্তমানে চিফ ইলেকশন কমিশনার কে রয়েছেন? তাহলে হয়ে যাবে সুশীল চন্দ্র। সুনীল নয় কিন্তু, সুশীল, মনে রাখবে, সুশীল, দন্তস্বয়ে সু, তল্লবস্বয়ে দীর্ঘই ল। ঠিক আছে, সুশীল চন্দ্র, এইটা মনে রাখবে একদম, খুব ইম্পর্টেন্ট এটা, বানানের চক্করে যেন ভুল না হয়ে যায়। সুশীল চন্দ্র। আর 2জন রয়েছেন, সেই নামটাও জেনে রাখো। একটা হলো রাজীব কুমার, আর একটা রয়েছে অনুপ কুমার পাণ্ডে। ঠিক আছে, এই 3জন রয়েছেন নির্বাচন কমিশনে 3জন থাকেন সদস্য। একজন হলেন চিফ ইলেকশন কমিশনার, আর 2জন কমিশনার থাকেন, তারা হলেন একটা রাজীব কুমার, আর একটা রয়েছেন এখন বর্তমানে অনুপ কুমার পাণ্ডে, আর সুশীল চন্দ্র হলেন বর্তমানে চিফ ইলেকশন কমিশনার। চলো পরের প্রশ্ন দেখব। মুম্বাই ও নাসিকের মধ্যে সংযোগ রক্ষাকারী গিরিপথ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে থলঘাট। এখানে তোমাদেরকে একটা জিনিস আমি মনে করিয়ে দেবো, একদম ট্রিকের মাধ্যমে মনে রাখতে হবে, নাহলে মনে থাকবে না। মুম্বাই আর নাসিক থালা ধরো ঠিক করে ধুয়েছে কি না ধুয়েছে সেইটা করার জন্যে নাক দিয়ে শুঁকে দেখছে। ঠিক আছে, এটা ট্রিক জাস্ট। এবার নাক দিয়ে শুঁকে দেখছে তাই নাসিক, আর থালা শুঁকে দেখছে তাই থলঘাট। ঠিক আছে, মুম্বাইয়ের সাথে নাসিক, থলঘাট। আর মুম্বাইয়ের সাথে যদি পুনে হয়, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে ভোরঘাট। 3:45 উঠে মানে 3:45 উঠতে হবে প্রত্যেক দিন এখন পরীক্ষার টাইমে। ঠিক আছে, 3:45 থেকে পুনে, আর 3:45 সকাল 3:45 মানে ভোর হয়ে যাচ্ছে, তাহলে ভোরঘাট হয়ে যাচ্ছে মুম্বাই আর পুনের মধ্যে। ঠিক আছে, এবার পালঘাট আর সেনকাট্টা, এই দুটোই রয়েছে কেরালাতে। দেখো, কেরালার সাথে তামিলনাড়ু। পালঘাট রয়েছে পালাক্কাদ, একটু বেশি হয়ে যাচ্ছে ডিপ, এটা পরীক্ষায় আসার সম্ভাবনা নেই, তবু আমি বলে দিচ্ছি পালাক্কাদ থেকে কোয়েম্বাটুর। ঠিক আছে, আর সেনকাট্টা রয়েছে তোমার কোলাম থেকে মাদুরাই পর্যন্ত। ঠিক আছে, এই 4টে হলো পশ্চিমঘাট পর্বতমালার গিরিপথ: ভোরঘাট, থলঘাট, সেনকাট্টা আর থলঘাট।
এবার দেখো ভোরঘাট বলে দিলাম মুম্বাইয়ের সাথে পুনে, আর মুম্বাইয়ের সাথে নাসিক হলো থলঘাট, পালঘাট হলো পালাক্কাদ, কেরালার পালাক্কাদের সাথে যুক্ত করছে কোয়েম্বাটুরকে, আর সেনকোটটা রয়েছে সেটা হলো কোলাম থেকে মাদুরাই পর্যন্ত কানেক্ট করছে। পরের প্রশ্ন দেখব, চিল্কা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? চিল্কা হ্রদ অবস্থিত তোমার ওড়িশার চিল্কা হ্রদ। এবার হ্রদগুলো একটু জানবো। অন্ধ্রপ্রদেশে রয়েছে পুলিকট, এর আগের দিন লোকটাক বলেছি, সেটা মণিপুরে রয়েছে। রাজস্থানে 3টে লেক রয়েছে, খুব ইম্পর্ট্যান্ট। একটা হলো পুষ্কর, সম্বর, আর একটা রয়েছে উদয়পুর লেক। তাহলে 3টে ইম্পর্ট্যান্ট কী কী বললাম? পুষ্কর, সম্বর আর উদয়পুর, এই 3টে রয়েছে রাজস্থানে। মহারাষ্ট্রের একটা রয়েছে লোনার, ঠিক আছে। এই কটা মেনলি আমাদেরকে জানতে হবে। আর তার সাথে ওইদিকে বললাম মণিপুরের লোকটাক হ্রদ। পরের প্রশ্ন দেখব, ভারত ও মায়ানমারের মধ্যে কোন পর্বতশ্রেণী রয়েছে? সঠিক উত্তর এখানে হয়ে যাবে লুসাই পর্বতশ্রেণীটা ভারত আর মায়ানমারের মধ্যে রয়েছে। দেখো এখানে 3টে অ্যাকচুয়ালি রয়েছে, একটা নাগা, একটা লুসাই হয়ে গেল, আর একটা হলো চীন। এই 3টে যে পর্বত শ্রেণী, সেই 3টে পর্বত শ্রেণী ভারত আর মায়ানমারকে পৃথক করেছে। পরের প্রশ্ন দেখব, আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো স্যাডেল পিক হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ। এটা কোথায় রয়েছে? তাহলে হয়ে যাবে নর্থ আন্দামানে রয়েছে স্যাডেল পিক, ঠিক আছে। আরেকটা আন্দামান নিকোবর থেকে আসে, যে কোনটা আর কি তোমার আগ্নেয়গিরি রয়েছে আন্দামান নিকোবরে। একটা হলো ব্যারন, আর একটা হলো নারকন্ডাম। এই কটা রয়েছে। ভিডিও কেমন লাগছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট আমার খুব ভালো লাগে, তোমরা যখন বলো সেটাই অ্যাকচুয়ালি আমার কাছে মূল্যহীন যাকে বলে। তোমাদের প্রত্যেকটা কমেন্টে আমি রিপ্লাই জানাই, তোমরা কমেন্ট জানাবে কেমন লাগছে। চলো পরের প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি মালভূমি আছে? সঠিক উত্তর হয়ে যাবে পুরুলিয়াতে সবথেকে বেশি মালভূমি রয়েছে, ঠিক আছে। পুরুলিয়া জেলাতে সবথেকে বেশি মালভূমি রয়েছে। এবার কয়েকটা পয়েন্ট আমি আর একটু অ্যাড করে দেব। একটা হলো 3টে পাহাড় রয়েছে ভারতবর্ষে, 3টে পাহাড় মনে রাখতে হবে। একটা হলো অযোধ্যা পাহাড়, এটা হয়ে যাবে পুরুলিয়া, ঠিক আছে। এরপর মামা ভাগ্নে পাহাড় যেটা রয়েছে এটা হবে বীরভূম। আর একটা হলো শুশুনিয়া, এটা হলো বাঁকুড়া, ঠিক আছে। তাহলে 3টে পাহাড় বললাম, অযোধ্যা পাহাড় পুরুলিয়া, মামা ভাগ্নে পাহাড় বীরভূম, আর শুশুনিয়া রয়েছে বাঁকুড়াতে। পরের প্রশ্ন দেখব, শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর নির্মিত? সঠিক উত্তর হয়ে যাবে কাবেরী নদীর উপর নির্মিত হয়েছে শিব সমুদ্রম জলপ্রপাত। এবার তোমাদের একটা জিনিস বলবো, এখান থেকে এই কটা মেনলি পরীক্ষায় পড়ে। এর আগের দিন বলেছি আমরা ভারতবর্ষের উচ্চতম জলপ্রপাতের নাম হলো যোগ জলপ্রপাত, যেটাকে জোরসাপ্পা জলপ্রপাত বলা হয়, এবং সেইটার সরাবতী নদীর উপর নির্মিত। ওইটা কালকে পর্যন্ত চলে গেছে। আজকে আমরা কি জানবো? শিব সমুদ্রম জলপ্রপাত কাবেরী নদীর উপর কোন রাজ্যে? কর্ণাটক রাজ্যটাও পড়ে। এবার দেখো, যোগ জলপ্রপাত যেটা বলেছিলাম কালকে, সেটাও কর্ণাটক রাজ্যে ছিল, ঠিক আছে। আর যেগুলো পড়ে, একটা হলো হুড্রু জলপ্রপাত। এই হুড্রু আর তার সাথে হলো দশম জলপ্রপাত। এই দুটো জলপ্রপাত রয়েছে তোমার সুবর্ণরেখা নদীর উপর। সুবর্ণরেখা নদী কোন জেলার উপর কোন রাজ্যের উপর দিয়ে গেছে? তাহলে ঝাড়খণ্ড। এবার আরেকটা রয়েছে, সেটা হলো দুধসাগর জলপ্রপাত। এটা মান্ডবী নদীর উপর রয়েছে। মান্ডবী নদী
কোথায় রয়েছে? গোয়াতে। তাহলে এই কটা জানলে পরে আমাদের মোটামুটি হয়ে যাচ্ছে। শিবসমুদ্রম জলপ্রপাত কাবেরী নদীর ওপর, কর্ণাটক রাজ্যে অবস্থিত। হুড্রু জলপ্রপাত এবং তার সাথে হলো দশম জলপ্রপাত, এই দুটো সুবর্ণরেখা নদীর ওপর তৈরি হয়েছে। এটা কোন রাজ্যে? ঝাড়খণ্ডে। আর দুধসাগর যে জলপ্রপাত সেটা মান্ডবী নদীর উপর তৈরি হয়েছে, গোয়া রাজ্যে রয়েছে। পরের প্রশ্ন দেখব আমরা, ক্রাস্ট ও ম্যান্টেল কোন বিযুক্তি রেখা দ্বারা পৃথক হয়েছে? দেখো, ক্রাস্ট আর ম্যান্টেল এইটা মোহরভিষিক। আমি তোমাদেরকে বলে দেবো, পৃথিবীর যে অংশ তাকে তিনটে ভাগে ভাগ করা হচ্ছে। ওপরেরটা হলো ক্রাস্ট, তারপরেরটা হলো ম্যান্টেল, তারপরেরটা হলো কোর। ঠিক আছে? এই ক্রাস্টের দুটো ভাগ, ক্রাস্টের আপার কাস্ট লোয়ার কাস্ট, এই দুটো ভাগের মধ্যে রয়েছে কনরাড। তাহলে ক্রাস্টের ইউসি লিখছি আর তার সাথে এলসি। ঠিক আছে? আপার ক্রাস্ট আর লোয়ার ক্রাস্টের মধ্যে হলো তোমার কনরাড। তারপর মোহরভিষিক কী হয়ে গেল? ক্রাস্ট আর ম্যান্টেল, মাঝের অংশ যেটা রয়েছে তার সাথে ক্রাস্টের উপরের অংশে সেটা হলো মোহরভিষিক। মাঝের অংশেরও দুটো ভাগ রয়েছে, সেই দুটো ভাগের মধ্যে কিন্তু কোনো বিযুক্তি রেখা নেই। ঠিক আছে? এবার এটা হয়ে গেল ম্যান্টেল, তার সাথে তোমার কোর, ভেতরের অংশটার নাম হলো কোর। ঠিক আছে? তাই এই কোর আর ম্যান্টেলের মধ্যে হয়ে গেল গুটেনবার্গ। আর লেইম্যান যেটা, কোরের মধ্যে ইনার কোর আর আউটার কোর, এই দুটোর মধ্যে রয়েছে লেইম্যান। তাহলে কনরাড, মোহরভিষিক, গুটেনবার্গ, লেইম্যান, এই চারটে বিযুক্তি রেখে চলে গেল। পরের প্রশ্ন দেখব, কেওলাদেও ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কেওলাদেও ন্যাশনাল পার্ক এটা রাজস্থানে অবস্থিত। এর নাম আরেকটা রয়েছে ঘানা ন্যাশনাল পার্ক। ঠিক আছে? কেওলাদেও ন্যাশনাল পার্ক বা ঘানা ন্যাশনাল পার্ক রাজস্থানে অবস্থিত। এর সাথে আর একটা ভরতপুর বার্ড স্যাংচুয়ারি রয়েছে এই ন্যাশনাল পার্কের মধ্যেই। ঠিক আছে? সেইটাও রাজস্থানে অবস্থিত। চলো পরের প্রশ্ন দেখব, বলের বা ফোর্সের এসআই একক কোনটি? নিউটন। এবার এসআই একক তো নিউটন হয়ে গেল, সিজিএস এককও দিতে পারে, সিজিএস একক হয়ে যাবে ডাইন। বলের এসআই একক নিউটন আর সিজিএস একক ডাইন। হার্জ রয়েছে তোমার ফ্রিকোয়েন্সির ইউনিট হলো হার্জ। আর হেনরি রয়েছে ইন্ডাকট্যান্স। বাংলা মানে এগুলোর আমি জানি না, কিন্তু মানে বেকার করে লাভ নেই। হার্জ হলো ফ্রিকোয়েন্সিটা জানি বাংলা, কম্পাঙ্কের একক হলো হার্জ, কিন্তু ইন্ডাকটেন্সের বাংলা কি আমি জানি না। ইন্ডাকটেন্সের ইউনিট হলো হেনরি। চলো পরের প্রশ্ন দেখব, আমরি হসপিটাল দুর্ঘটনায় কোন গ্যাসের কারণে মানুষ মারা যায়? সঠিক উত্তর হয়ে যাবে কার্বন মনোক্সাইডের কারণে আমরিতে যে 2021 সালে দুর্ঘটনা ঘটেছিল, প্রায় 90 জনের কাছাকাছি মানুষ মারা গেছিলো এবং অনেক মানুষ অসুস্থ হয়ে গেছিলো। তার কারণ হলো এই কার্বন মনোক্সাইড। আর যেটা ভোপালে যেটা গ্যাস দুর্ঘটনা সেটা হলো মিথাইল আইসোসায়ানেট, MIC নামে পরিচিত, মিথাইল আইসোসায়ানেট, এবং সেটা হলো 1984 সালে। ঠিক আছে? চলো পরের প্রশ্ন দেখব, ঘুম রোগের বাহক কোনটি? ঘুম রোগের বাহক হলো সিসি মাছি। দেখো, সিসি মাছি ঘুম রোগ, আর বালু মাছি যেটা এটা হলো কালাজ্বর। ঠিক আছে? ঘুম রোগের কারণ হলো ট্রাইপানোসোমা। আর কালাজ্বরের হলো লিসমোনিয়া ডোনোভ্যানি। ঠিক আছে? তাহলে ট্রাইপানোসোমা নামে যে ছত্রাকটা সেটা ঘুম রোগের কারণ, আর এটা বহন করে সিসি মাছি। বালু মাছি যেটা, সেটা কালাজ্বরের জীবাণু, যেটার নাম হলো লিসমোনিয়া ডোনোভ্যানি, সেইটাকে বহন করে। পরের প্রশ্ন দেখব, টার্নার সিনড্রোমে ক্রোমোজোমের বিন্যাস কত? টার্নার সিনড্রোম যদি হয় তাহলে হয়ে যাবে 44A প্লাস XO মানে শুধু একটা এক্স রয়েছে। আমাদের XX থাকলে পরে মেয়ে আর XY থাকলে পরে ছেলে, এটা আমরা জানি। আর তার সাথে 44টা অটোজম থাকতে হবে, তাহলে পরে গিয়ে হবে আমাদের মানে সম্পূর্ণ মানুষ। কিন্তু মানুষ তো বটেই, কিন্তু একটা সেক্স কমপ্লিট হতে গেলে পরে 44A প্লাস XY কিংবা XX হওয়া জরুরি। কিন্তু একটা যদি X কম থাকে
শুধু একটা এক্স বর্তমান থাকে তাহলে সেটাকে বলবো টার্নার সিনড্রোম। দেখতে তো মেয়ের মতোই হবে কিন্তু এরা বন্ধ্যা হবে। এবার দেখো ডাউন সিনড্রোম বলে রয়েছে। ডাউন সিনড্রোম সেটা হলো ট্রাইজোমি 21 বলা হয়, মানে 21 নম্বর যে অটোজোম রয়েছে সেই অটোজোমে দুটোর জায়গায় 3টে রয়েছে, ঠিক আছে। আর একটা ক্লাইনিফেল্টার রয়েছে, সেটা হয়ে গেল XXY, যেটা 44 প্লাস XXY, এটা হয়ে যাবে ক্লাইনিফেল্টার সিনড্রোম। পরের প্রশ্ন দেখব, নিম্নোক্ত কোনটি ওজোন স্তরকে ক্ষতিগ্রস্ত করে? সঠিক উত্তর হয়ে যাবে ক্লোরিন। দেখো ক্লোরিন রেডিক্যাল বলে এটাকে, ক্লোরিনের মাথায় একটা ডট মতো দেখায়। এই ক্লোরিন রেডিক্যাল গিয়ে অ্যাটাক করে তোমার ক্লোরোফ্লুরোকার্বন থেকে যে ক্লোরিন উৎপন্ন হয়, ক্লোরিন তো নয় অ্যাকচুয়ালি, এই ক্লোরিন রেডিক্যাল এইটা গিয়ে তোমার ওজনকে, ওজনের সংকেত হলো O3, এখানে গিয়ে অ্যাটাক করে, Cl বন্ড করে এবং O2 বের হয়ে যায়, যে কারণে ওজোন স্তর ক্ষয়ে যায়। এটাই হলো মেন কারণ ক্লোরোফ্লুরোকার্বনের। এবার কাকে মাস্টার কপি অফ জেনেটিক ইনফরমেশন বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে ডিএনএ। ডিএনএকে মাস্টার কপি অফ জেনেটিক ইনফরমেশন বলা হয়, কারণ আমাদের যে জিনগত বৈশিষ্ট্য এটা বহন করে ডিএনএ, তাই সেই কারণে একে মাস্টার কপি অফ জেনেটিক ইনফরমেশন বলা হয়। পরের প্রশ্ন দেখব, কোন গ্যাসকে লাফিং গ্যাস বলা হয়? নাইট্রাস অক্সাইড যেটা রয়েছে তাকে লাফিং গ্যাস বলা হয়। নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলা হয়। N2O, এটার সংকেত হলো N2O, লাফিং গ্যাস। চলো পরের প্রশ্ন, আজকে লাস্ট প্রশ্ন, ক্যালসিয়াম হাইপোক্লোরাইটের সাধারণ নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে ব্লিচিং পাউডার। ক্যালসিয়াম হাইপোক্লোরাইটের সংকেতটা অনেক সময় দিয়ে দিতে পারে CaOClCl। এবার OClটাকে এইভাবে ঘেরা থাকবে, CaOClCl, এটা ক্যালসিয়াম হাইপোক্লোরাইট। আবার অনেক সময় CaOCl2 এইভাবে লেখা থাকে, এটা হয়ে গেল ব্লিচিং পাউডার। এবার বেকিং পাউডার যেটা রয়েছে এটা হয়ে যাবে তোমাদের সোডিয়াম বাইকার্বনেট NaCO3, তার সাথে সোডিয়াম টার্টারেট, ঠিক আছে, এটা বেকিং পাউডার। আর বেকিং সোডা যেটা, সেটা সোডিয়াম কার্বনেট হয়ে যাবে, সোডিয়াম বাইকার্বনেট NaHCO3 এবং সোডিয়াম টার্টারেট যদি মেশানো হয় তাহলে সেটা বেকিং সোডা। এবং বেকিং পাউডার শুধু হলো NaHCO3 বা সোডিয়াম বাইকার্বনেট। আর ওয়াশিং সোডা হলো Na2CO3। চলো, এই ছিল আজকে ডিসকাশন। কেমন লাগলো কমেন্টে জানাবে। রেগুলার বেসিসে এরকম ভিডিও পেতে থাকবে। পরীক্ষা খুব ভালোভাবে দাও, এটাই চাইবো। থ্যাংক ইউ।